নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সমরেশ মজুমদারের জীবন যখন উদাস। অস্বস্তি শুরু হয়েছিল দিন পাঁচেক আগে। তখন কলকাতা শহর রাত জাগছে। বিশ্বকাপের খেলা শুরু হয় মাঝরাতে, শেষ হবে 2:30টে। বাসুদেব রাত জাগতে পারে না, ফলে 11টার মধ্যেই টিভি বন্ধ করে শুয়ে পড়ে সে। সিআইটি রোডের দোতলার 2 ঘরের ফ্ল্যাটের কোথাও এক ফোঁটা ধুলো নেই। সব কিছুর মধ্যে যত্নের ছাপ স্পষ্ট। সকালে মতির মা এসে যাবতীয় কাজ আর রান্না সেরে যায়। তাই খেয়ে বাসন ধুয়ে অফিসে যায় বাসুদেব। সন্ধেবেলা বাজার করে নিয়ে এসে ফ্রিজে ঢোকায়। রাত 9:30টায় ফ্রিজ থেকে সকালের রান্না বার করে ঢুকিয়ে দেয় মাইক্রোওয়েভে। 10টার মধ্যে খাওয়া শেষ। তারপর কিছুক্ষণ টিভির সামনে বসা, তারপরে ঘুম এসে যায়। 365 দিনে মোটামুটি এই রুটিনের কোনো পরিবর্তন হয় না। 7 দিন আগে প্রবল চিন্তারে ঘুম ভেঙে গেল। চমকে উঠে বসলো বাসুদেব। লোকগুলো পাগলের মতো চেঁচাচ্ছে। বাসুদেব জানলায় এলো। রাস্তার উল্টো দিকে টিভি বসিয়ে এতক্ষণ খেলা দেখছিল যারা, তারা প্রিয় দলের সাফল্যে নৃত্য করছে। খুব বিরক্ত হলো বাসুদেব। কোথায় জার্মানিতে বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, আর কলকাতার পাগলগুলো তাই দেখে নৃত্য করছে। ব্রাজিল দেশটা কোথায় তা জিজ্ঞাসা করলে 90% লোক কিন্তু ঠিকঠাক বলতে পারবে কিনা সন্দেহ। ঘুম চলে গেছিল। টিভি খুলে খুব বিরক্তিকর কোনো প্রোগ্রাম দেখলে যদি ঘুম আসে, এই আশায় রিমোটটা টিপে চ্যানেল ঘোরাতে লাগলো। খেলা ছিল তাই ওরা টিভি দেখছিল, নইলে এই রাত্রে এত প্রোগ্রাম হচ্ছে কারা দেখে। হঠাৎ একটা হিন্দি সিরিয়ালে আটকে গেল সে। নির্জন পাহাড়ে একজন সাধক সাধনা করছে। তার সাধনা ভঙ্গ করতে ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ প্রবলভাবে শুরু হলো। সাধক তবু অবিচল। হঠাৎ সব শান্ত হয়ে গেল। তখন আকাশবাণী হলো, হে সাধক, তোমার নিষ্ঠা দেখে আমি অত্যন্ত প্রীত, কিন্তু তা সত্ত্বেও আমি তোমার অভীষ্ট বরদানে অক্ষম। সাধক হাত জোড় করল, আমার অপরাধ কি পরমাবতার? নিজেকে যাচাই করো। এ জীবনে তুমি যদি একটা ক্ষুদ্র অন্যায় করে থাকো, তাহলে তার প্রায়শ্চিত্ত না করা পর্যন্ত তুমি সাধনায় সিদ্ধি পাবে না। আকাশবাণী হওয়া মাত্র সাধক সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন শুরু হয়ে গেল। বাসুদেব টিভি বন্ধ করে বিছানায় এলো। হঠাৎ তার মনে হলো, এই 50 বছরের জীবনে সে নিজে কি কি অন্যায় করেছে। আজ পর্যন্ত জ্ঞানও তো সে কোনো অন্যায় করেনি, একটা মিথ্যে কথাও বলেনি। এই মিথ্যে না বলার জন্য অনেকবার বিপদে পড়তেও হয়েছে তাকে। ক্লাসের বন্ধুরা তো বটেই, মাস্টাররাও তাকে যুধিষ্ঠির বলে ডাকত। 7-এ ওঠার পর সে বন্ধু সঙ্গ ত্যাগ করেছিল। সেই বয়স থেকেই ওরা সব অশ্লীল কথা বলতে আরম্ভ করেছিল। সিগারেট খাওয়া ধরেছিল। মাধ্যমিক পাশ করেই বাবা তাকে কলকাতায় একটা কলেজে ভর্তি করেন। হস্টেলে থাকতে হতো, কিন্তু সেখানে সে কারোর সঙ্গে বন্ধুত্ব করেনি। প্রথম দিনেই সে বুঝে নিয়েছিল অবসর সময়ে ওদের একমাত্র কাজ মেয়েদের নিয়ে আলোচনা। পরবর্তীকালে চাকরি জীবনেও সে কারো বন্ধু হতে পারল না। তার সহকর্মীরাও তাকে এড়িয়ে যায়। সে ঘুষ নেয় না, সন্ধ্যের পর বাড়ি গিয়ে ওদের সঙ্গে মদ খায় না। বিবাহিত সহকর্মীরা ট্যুরে যাচ্ছে বলে বাইরে মেয়েদের নিয়ে ফুর্তি করতে দীঘায় যায়। এগুলো মেনে নিতে পারে বাসুদেব? হস্টেলে জীবন থেকে একা
থাকতে অভ্যস্ত হওয়ায় আজকের একাকিত্ব তার কাছে আদৌ বড় হয়ে ওঠেনি। কিন্তু এই জীবনে সে কি কোনো অন্যায় করেনি? অনেক চেষ্টা করেও মনে পড়ল না তার। তাই বাকি রাত জেগেই কাটিয়ে দিল বাসুদেব। তারপর আর রাত নয়, দিনের বেলা কাজ না থাকলে এই ভাবনাটা তাকে ছোবল মারে। পরিচিত মুখগুলোকে সে মনে করতে চেষ্টা করে। বাবাকে সে একটা বারের জন্য অশ্রদ্ধা করেনি। বেশি বয়সে তার সঙ্গে সহমত না হলেও তাকে কখনো অবজ্ঞা করেনি। মা মারা গেছেন বছর 10 হলো। বাবার মৃত্যুর 2 বছর পরে। মায়ের জীবদ্দশায় প্রত্যেক সপ্তাহে সে সিউড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছে। এই অবধি ভাবতে একটা অস্বস্তি মনে হলো। মায়ের শেষ ইচ্ছাটা সে পূর্ণ করতে পারেনি। আচ্ছা, এটা কি অন্যায়? মা নিশ্চয়ই দুঃখ পেয়েছিলেন। তখন তার বয়স প্রায় 40। ওই বয়সে তো বটেই দীর্ঘকাল ধরে নিজের মনকে তৈরি করে ফেলেছিল বাসুদেব। তাই মাকে অনেক বুঝিয়েছিল সে। শেষ পর্যন্ত মা মেনে নিতে বাধ্য হয়েছিলেন। এখন একটু একটু করে বাসুদেবের মনে হচ্ছিল যে সে অন্যায় করেছে। সন্তান হয়ে মাকে কষ্ট দেওয়া অবশ্যই অন্যায় কাজ। তখন সরাসরি মাকে না বলে অশ্বত্থমা হত ইতি গজ বললেও কি লাভ হতো? মা সান্ত্বনা পেত হয়তো, কিন্তু এই ঘুরিয়ে মিথ্যে বলার জন্য যুধিষ্ঠিরও তো নিষ্কৃতি পায়নি। সিউড়িতে তাদের 3টে বাড়ির পরে থাকতেন কমলা মাসিরা। ওর স্বামী সিউড়ি কোর্টের উকিল ছিলেন। কমলা মাসি আর মা ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধু। রোজ বিকেলে দুজনে একসঙ্গে লাইব্রেরিতে যেতেন বই আনতে। যেহেতু বাসুদেব কারোর সঙ্গে মিশত না, তাই কমলা মাসিদের বাড়িতে তার যাতায়াতও ছিল না। কিন্তু কমলা মাসির মেয়ে অদিতি তাদের বাড়িতে আসতো, মায়ের সঙ্গে গল্প করত। অদিতি রীতিমতো সুন্দরী। তাকে নিয়েও বাসুদেবের সহপাঠীরা রসালাপ করত, যেটা খুব খারাপ লাগতো বাসুদেবের। বন্ধুদের সে যেমন এড়িয়ে যেত, তেমনি অদিতির মুখোমুখি হতেও সে চাইত না। অদিতিরও যে তার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আছে তার প্রমাণও পাওয়া যায়নি। বাসুদেব যখন বিএ পাশ করে কলকাতায় পড়তে আসবে, তখনই মা কথাটা বললেন। কমলা মাসি আর তার বাসনা বাসুদেব চাকরি পেলে অদিতির সঙ্গে তার বিয়ে দেবেন। লজ্জা পেয়েছিল বাসুদেব, প্রতিবাদ করেনি, কারণ মায়ের ইচ্ছে তার কাছে আদেশ। যেদিন তার কলকাতায় পড়তে যাওয়ার কথা, সেদিন অদিতি চলে এলো তার ঘরে। তখন মা গিয়েছেন কমলা মাসির সঙ্গে লাইব্রেরিতে। ঘরে ঢুকে অদিতি বেশ রাগত গলায় বলল, শোনো, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দেব। হকচকিয়ে গেছিল বাসুদেব। মানে? তোমাকে আমার পছন্দ হয়েছে বলে উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। আমি তো উল্লসিত হইনি। ও, তাহলে তো ভালো কথা। যা বললাম তা মনে থাকবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি আরেকজনকে পছন্দ করেছি। ও, মা তাকে জানে, তার পুষ্টি বিচার করিয়ে জেনেছে সে নাকি বিয়ের 10 বছরের মধ্যে মারা যাবে। যত বাজে কথা। সঙ্গে সঙ্গে তাকে নাকচ করে আমাকে এ বাড়ির বউ করে পাঠাতে চাইছে। তা আমায় কি করতে হবে? এড়িয়ে যাবে। বিয়ের কথা উঠলেই সময় নেবে। 2 বছর কাটাতে পারলেই ও চাকরি পেয়ে যাবে। মা রাজি না হলে আমরা সই করে বিয়ে করব। যদি মাতৃভক্ত রামচন্দ্র হও, তাহলে আমার মারও মুখ দেখবে। কানে ঢুকেছে? হ্যাঁ, মাথা নেড়েছিল বাসুদেব। সঙ্গে সঙ্গে হাতের পার্স খুলে 5টা 10 টাকার নোট অদিতি টেবিলের ওপর রেখে বলল, এই নাও। এ কি, টাকা দিচ্ছ কেন? শুধু কথাই তো চিঁড়ে ভেজে না। টাকা নিয়ে বিশ্বাসঘাতকতা করলে নরকেও জায়গা হবে না। টাকা দিলে তবু চুক্তির দাম হয়। চলি। কথাগুলো গিলে ফেলতে অসুবিধা হয়নি, কিন্তু টাকাগুলো নিয়ে খুব বিব্রত হয়েছিল বাসুদেব। ফিরিয়ে দিতে গেলে যে অদিতি নেবে না, তাতে তার কোনো সন্দেহই ছিল না।
একটা খামে টাকাগুলোকে ভরে রেখে দিয়েছিল আলমারিতে। যখন পাশ টাশ করে চাকরি পেয়ে মায়ের সঙ্গে দেখা করতে গেল, তখন তিনি খুশি হয়ে কমলা মাসিকে বিয়ের প্রস্তাব নতুন করে দিলেন। তারপর ঝড় শুরু হলো। শেষ পর্যন্ত কমলা মাসি এসে মায়ের কাছে খুব কাঁদলেন। মেয়ে নাকি ইতিমধ্যেই তার পছন্দের ছেলের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করে বসে আছে গোপনে। মা চুপ করে থাকলেন। বাসুদেবের যখন 29 বছর বয়স, তখন থেকে মা তার বিয়ের উদ্যোগ নিতে চাইলেন, কিন্তু প্রতিবারই বাসুদেব তাকে নিরস্ত করেছে। বলেছে সে সংসারী হতে চায় না। মা বাবা যতদিন পৃথিবীতে আছেন ততদিন সে তাদের সঙ্গে থাকতে চায়, তারপর যা হওয়ার তা হবে। বাবা কারণ জিজ্ঞাসা করতে সে খুব বিনীত হয়ে বলেছিল, তোমরা ছাড়া অন্য কোনো মানুষের সঙ্গে আমি ঠিক মানিয়ে নিতে পারি না, যে কারণে আমার সঙ্গে কারো বন্ধুত্ব হয়নি। অচেনা একজন মহিলাকে বিয়ে করলে দূরত্ব তো থেকেই যাবে। মা জিজ্ঞাসা করেছিল, তোর পছন্দের কেউ যদি থাকে তো বল। বাসুদেব হেসেছিল। আমার কি পছন্দ তা আমি আজও বুঝতে পারলাম না। আমির তো মা মাঝে মাঝে এই নিয়ে খুব আফসোস করে গেছেন। কিন্তু এটা যদি অন্যায় হয় তাহলে তার প্রায়শ্চিত্ত কিভাবে করা সম্ভব? মা তো নেই। মায়ের সঙ্গে যদি সে অন্যায় করে থাকে তাহলে সেটা সংশোধনের কোনো রাস্তা নেই। তাছাড়া তিনি যদি থাকতেন তাহলেও কি সে কীভাবে সংশোধন করত? 50 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসে লোক হাসিয়ে? হঠাৎ তার মনে পড়ে গেল। আলমারি খুলে লকারের একটা কোণ থেকে সেই খামটা বার করল। প্রায় 30 বছর আগে খামটাকে যেভাবে রেখেছিল ঠিক সেই অবিকল সেইভাবে রয়েছে। খামের ভেতর 5টা 10 টাকার নোট। এই নোটগুলো আজকাল সচরাচর দেখা যায় না। মাকে জানায়নি সেই টাকাগুলোর কথা। অদিতি দাম দিতে চেয়েছিল। দাম না ঘুষ? আজ মনে হলো এটাও তার জীবনের একটা বড় অন্যায়। এর প্রায়শ্চিত্ত হতে পারে নোটগুলো যে দিয়েছিল তাকে ফিরিয়ে দিয়ে। 30 বছর বড় কম সময় নয়। বিয়ের পরে অদিতি এখন কোথায় তা বাসুদেবের জানাও নেই। প্রায় 50-এ পৌঁছে যাওয়া অদিতি নিশ্চয়ই অন্য 5 জন প্রৌঢ়দের মতো সংসার নিয়ে ব্যস্ত। এখন তাকে বিরক্ত করা কি ঠিক হবে? বাসুদেব ঠিক করলো অদিতির ঠিকানা জোগাড় করে খামের উপর ডাক টিকিট ছেঁটে টাকাগুলো পাঠিয়ে দেবে। কে পাঠালো তা অন্য কেউ না বুঝলেও অদিতি নিশ্চয়ই একটু ভাবলেই বুঝতে পারবে। শিউরিতে এখন ছোট কাকা আর কাকিমা থাকেন। তাদের ছেলেমেয়েরা চাকরি আর বিয়ের সূত্রে সব বাইরে। বহু বছর পরে বাসুদেব শিউরিতে গেল। তাকে পেয়ে কাকা কাকিমা বিহল। ছেলেদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করলেন। কাকিমা বললেন, তুই বিয়ে করিসনি বলে তোর মাকে শেষ সময় নিজের কাছে নিয়ে গিয়েছিলি। বৌমারা তো ছেলেদের এখানে আসতেই দেয় না। বিকেলে বাড়ি থেকে বেড়াতে বের হলো বাসুদেব। তাদের পাড়াটা পায় সেই একই রকম রয়েছে। স্কুল ছাড়ার সময় যেন এখানে স্থির হয়ে আছে। হাঁটতে হাঁটতে কমলা মাসির বাড়ির সামনে পৌঁছে গেল সে। আবছা মনে পড়ছে অদিতির একটা ভাই ছিল। সে নিশ্চয়ই এখন সংসারের কর্তা। বারান্দার ওপাশে মূল দরজা ভেতর থেকে বন্ধ। পাশের খিড়কি দরজায় শব্দ করল সে। দ্বিতীয়বারে গলা কানে এলো, কে কে এসেছে? গলাটা এত বছর বাদে কমলা মাসির বলেই মনে হলো। সে জবাব দিল, আমি। কয়েক সেকেন্ড পরে দরজা খুলল একটা 16-17 বছরের মেয়ে। তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কাকে চাই? বাসুদেব হাসল। কমলা মাসি, আপনি? আমার নাম বাসুদেব। তুমি কে? আমিও নাতনি। কে রে পয়া? ওপাশ থেকে কমলা মাসির গলা ভেসে এলো। পয়া দ্রুত ভেতরে চলে গেল। ইতস্তত করছিল বাসুদেব, কিন্তু তার মধ্যেই কমলা মাসি নেমে এসেছেন। খুব রোগা হয়ে গেছে শরীর, চুল প্রায় সাদা। বাসুদেব এগিয়ে গিয়ে
প্রণাম করতেই বৃদ্ধা কেঁদে উঠলেন সশব্দে। মিনিট 5 বাদে যখন কমলা মাসি শান্ত হলেন, তখন আক্ষেপ শুরু হলো। বাসুদেবের মা চলে গেছেন, অথচ তিনি পড়ে আছেন, এই সব নানান কথা। বাসুদেব এই সময় জানালো, অদিতি বিধবা হওয়ার পরে মায়ের কাছে চলে এসেছে 4 বছরের মেয়েকে নিয়ে। সেই মেয়ে এবার উচ্চ মাধ্যমিক দেবে। প্রচণ্ড আর্থিক কষ্টে দিন কাটছে। ওপাশের 2 ঘর থেকে মাসে মাত্র 2000 টাকা ভাড়া। এছাড়া অদিতি 4টে ছাত্রীকে পড়িয়ে মাসে 2000 টাকা পায়। এই 4000 টাকায় 3000 সংসার চালাতে হচ্ছে। নাতনির জন্য একটা প্রাইভেট টিচার রাখার ক্ষমতাও তাদের নেই। তারপর কমলা মাসি কান্না মেশানো গলায় অনুশোচনা শুরু করলেন। তোর মায়ের ইচ্ছা ছিল, আমিও কত আশা করেছিলাম, কিন্তু মেয়ে নিজের পায়ে জেনে শুনে করুণ মারল। আর কে আটকাবে? হ্যাঁ রে, তোর বউকে এনেছিস? মাথা নাড়ল বাসুদেব। না। আনলি না কেন? দেখতাম। থাকলে তো আনবো। সে কি, তুই বিয়ে করিস নে? কেন? হাসলো বাসুদেব। তারপর ঘুরে দাঁড়ানো পয়াকে ডাকলো। তোমার নাকটা বেশ সুন্দর। পয়া নামের কোনো মেয়েকে আমি আগে কখনো দেখিনি। কমলা মাসি বললেন, ওর ভালো নাম পয়মন্তী। আমিই রেখেছিলাম, কিন্তু ওর কপাল দেখ। শ্বাস ফেলল কমলা মাসি। তোমার পড়াশুনো কেমন হচ্ছে? পয়মন্তী তাকালো, তারপর চোখ সরালো। বাসুদেব বলল, কমলা মাসি, ওর পড়াশোনার জন্য যা লাগবে তার জন্য আপনারা চিন্তা করবেন না। আপনি ভালো টিচার দেখুন। কিন্তু? কোনো কিন্তু নয়। আপনার বান্ধবীর যা টাকা ছিল তা ব্যাংকে পড়ে আছে। আমি স্পর্শ করিনি। মায়ের আত্মা খুব বেশি খুশি হবে যদি সেই টাকায় ওর পড়াশোনার ব্যবস্থা হয়। আপনার নাতনি তো মায়েরও নাতনি। বাসুদেবের হাত ধরলেন কমলা মাসি। দীর্ঘজীবী হও বাবা। উফ, বুক থেকে একটা পাথর নামলো। বাসুদেব পয়মন্তীর দিকে তাকালো। কি, খুশি তো? পয়মন্তী মাথা নাড়ল। বাসুদেব বুঝে নিয়েছিল অদিতি বাড়িতে নেই, তবু জিজ্ঞাসা করল, তোমার মা কোথায়? টিউশনিতে গেছে, পয়মন্তী জবাব দিল। তুই তোদের বাড়িতে উঠেছিস? কমলা মাসি জিজ্ঞাসা করল। হ্যাঁ, ওর মা এলে বলবো দেখা করে আসতে। ফেরার আগে আরেকবার কমলা মাসির সঙ্গে দেখা করবে প্রতিশ্রুতি দিয়ে বাসুদেব যখন ঘরের বাইরের দিকে পা বাড়ালো, তখন পয়মন্তী তাকে এগিয়ে দিতে এলো। মেয়েটা দেখতে সুন্দর, লম্বা। হঠাৎ বাসুদেবের মনে হলো 18 বছরের অদিতি প্রায় এরকমই দেখতে ছিল। তুমি কলেজে কি নিয়ে পড়বে? খিড়কির দরজায় পৌঁছে জিজ্ঞাসা করল। আমি কলেজে পড়ব না। কেন? আর তো কোনো অসুবিধা নেই। আমার পড়তে ভালো লাগে না। পয়মন্তী নিচের দিকে তাকালো। কেন? ইচ্ছা করে না। তাহলে কি করবে? হঠাৎ মুখ তুলল সে। আপনাকে একটা অনুরোধ করব, বলো, দিদাকে রাজি করাবেন? ওরা এসএসসি বলে দিদা মা রাজি হচ্ছে না। ওরা কারা? থেমে গেল বাসুদেব। জবাব দিল না পয়মন্তী, মুখও তুলল না। কারোর সঙ্গে তোমার সম্পর্ক হয়েছে? মাথা নেড়ে হ্যাঁ বলল মেয়েটি। সে কি করে? এলআইসিতে চাকরিতে ঢুকেছে। যদি তোমার দিদা মা রাজি না হন, 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, ততদিনে পরীক্ষাও হয়ে যাবে। স্তম্ভিত হয়ে গেল বাসুদেব। অবিকল অদিতির কথা। তোমার মাকে তো দেখছো, দেখেও বুঝতে পারছো না? মা ভুল করেছিল। বাবার কুষ্টিতে আয়ু নেই জেনেও বিয়ে করেছিল। ওর কুষ্টিতে আছে 80 বছর পর্যন্ত বাঁচবে বলে পয়মন্তী ফিরে গেল ভেতরে। আর ঠিক তখনই অদিতিকে দেখতে পেল সে। জীবনে আরেকটা ধাক্কার জন্য কি তৈরি হচ্ছে এই বিগত যৌবনা মহিলা? তুমি? অদিতি হাসল। তোমার সঙ্গে কথা আছে।
খুব জরুরি। কি কথা? অদিতি উদাস চোখে তাকালো। কি কথা বলবে বাসুদেব? এত বছর পরে যে কথা বললে ভুল সংশোধন করা যায়, সে কথা বলার কি সময় আছে? ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেলে কেনা টিকিট ফিরিয়ে দিলে তো পুরো দাম ফেরত পাওয়া যায় না। তবু যেটুকু পাওয়া যায় তা নিয়েই তো সন্তুষ্ট থাকে মানুষ। রক্তবোধের কথা বলে। আজকে অদিতি যে ভুল করেছিল জীবনে, তার মেয়ে পয়মন্তী ঠিক সেই একই ভুল করতে চলেছে। কিন্তু কিছু করার তো নেই, সব কিছুই মেনে নিতে হয় ভাগ্যের দোহাই দিয়ে। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।